এক মুহূর্তের দ্বিধা শেষে মধু দ্রুত পায়ে আবারও ডেস্কের সামনে ফিরে গেল। ডেস্কের সামনে এসে ও পেছনে ফিরে একবার দরজার দিকে তাকালো। দরজা বন্ধ, কেউ নেই। একটা গভীর শ্বাস নিয়ে মধু নিচু হয়ে ডেস্কের ড্রয়ারটা খুলে ফেলল। কি খুঁজছে মধু নিজেও জানে না। কেনই বা খুঁজছে তারও পরিষ্কার কোনো উত্তর ওর কাছে নেই। ওর শুধু মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, এমন কিছু যেটা হয়তো রুশানলকে একটু হলেও জানার উপায় দেখাবে। মধু জানে এই কাজটা ঠিক নয়, এটা একজন কর্মচারী হিসাবে সীমা লঙ্ঘন করা, কিন্তু এই মুহূর্তে যুক্তি নয় বরং ওর মনটাই ওকে চালনা করছে। মধু একটার পর একটা ড্রয়ার খুলে দেখলো। ফাইল, ডকুমেন্ট, কিছু অফিসিয়াল কাগজ ছাড়া বিশেষ কিছুই ওর নজরে এলো না। সবই স্বাভাবিক, কোথাও অস্বাভাবিক কিছু নেই। মধুর বুকের ভেতরে জমে থাকা উত্তেজনাটা ধীরে ধীরে হতাশায় রূপ নিল। নিজের ওপরেই বিরক্ত হলো সে। ও ড্রয়ারটা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। মনে মনে নিজেকে শাসালো, অযথা কিসের খোঁজ করছিস তুই? চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই ওর চোখ আটকে গেল ডেস্কের ওপরে রাখা একটা গ্রে রঙের ফাইলের দিকে। ফাইলটার নিচে যেন কিছু একটা চাপা দেওয়া আছে, খুব সামান্য, কিন্তু চোখ এড়িয়ে যাওয়ার মতো না। হঠাৎ করেই মধুর হৃদস্পন্দন বেড়ে গেল। ওর ঠোঁট কেঁপে উঠল সামান্য। ও আস্তে ধীরে ফাইলটা সরিয়ে নিল। সাথে সাথে চোখের দৃষ্টি স্থির হলো ডেস্কের ওপরে পাশাপাশি পড়ে থাকা দুইটা ছবির ওপর। একটা ওর নিজের ছবি আর অন্যটা মেহেরানের। মুহূর্তেই মধুর মাথার ভেতর যেন শূন্যতা নেমে এলো। শ্বাস নিতে ভুলে গেল সে। কম্পিত হস্তে ও ছবি দুটো তুলে নিল। চোখের দৃষ্টি আটকে রইল ছবি দুটোর ওপরে। ও বিশ্বাস করতে পারছে না যে ওদের ছবি এখানে। মধুর গলা শুকিয়ে এলো। মাথার ভেতর একের পর এক জন্ম প্রশ্ন নিতে লাগলো। কখন তোলা হলো এই ছবি? কে তুললো? কেনই বা রোশানলের কাছে রাখা? এই সব কিছুর মানে কি? কিন্তু একটারও কোনো উত্তর নেই। মধু হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কম্পিত হাতে ছবি দুটো ধরে ও বিস্মিত নয়নে কেবলই তাকিয়ে থাকলো। বিকেলের নরম আলো ছবির কাগজে পড়ে ঝিলমিল করছে, অথচ মধুর মাথার ভেতরটা অস্থিরতায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? প্রশ্নটা নিজের মনকেই করলো মধু। পরেক্ষণেই আবার নিজেকেই অবিশ্বাস করতে ইচ্ছে হলো ওর। না, এমনটা হতেই পারে না। যদি সত্যি তাই হয়, তাহলে কেন সে কিছু বলছে না? কেন কিছু স্বীকার করছে না? কেন এই নীরবতা, এই দূরত্ব, এই অদ্ভুত আচরণ? মধু ভেতরে ভেতরে কেঁপে উঠল। ও ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতেই মনে পড়ল আজকের সকালের রুশানলের বলা কথাগুলো। আজ কি স্বাভাবিকভাবেই বলছিল মেহরানের বাবা হতে তার একটুও প্রবলেম নেই। তখন কথাটা শুনে মধুর অদ্ভুত লেগেছিল ঠিকই, কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। লোকটা কেন বলেছিল এমন টাইপের কথা? এইসব কি কেবলই নিছক কাকতালীয়? মধুর মাথার ভেতরটা যেন দপদপ করে উঠল। ও দুই হাত দিয়ে কপালটা চেপে ধরলো। ওর মনে হচ্ছে ও হয়তো পাগল হয়ে যাবে। কোনটা সত্যি কোনটা অভিনয় সবকিছুই গুলিয়ে যাচ্ছে। স্মৃতি, অনুভূতি, সন্দেহ সব মিলে মিশে ধোঁয়াশা তৈরি করছে। ওর মনে হচ্ছে ও ঘন কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছে, যেখান থেকে সামনের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। ওর হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছে যে বুকের ভেতরটা অবধি ব্যথা করছে। ও চোখটা বন্ধ করলো এক মুহূর্তের জন্য। গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতেও কাজ হলো না। ওর ভেতরটা চিৎকার করে বলতে চাইছে, এতদিন যা ছিল তাহলে সবটাই অভিনয়? আমাকে এতদিন অন্ধকারে রেখেছে? নাকি সে যা বলছে সেটাই, সেই সবটাই সত্যি? এই ভাবনাগুলো মধুর আর সহ্য হচ্ছে না। ওর চোখের এক ধরনের দৃঢ়তা এসে জমা হলো। ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সত্যিটা যাই হোক ও সেটা বের করবেই। নিজেকে এই অন্ধকারের ভেতরে কোনোভাবে আটকে রাখতে চায় না। সত্যি রুশানল আর জাওয়াদ যদি একই ব্যক্তি হয়,
তাহলে এতদিন ধরে মিথ্যার একটা মুখোশ পরে অভিনয় করে ওকে কষ্ট দেওয়া, ওর বিশ্বাস ভঙ্গ করার হিসাব তাকে দিতেই হবে। মধুর ছবি দুটো ফাইলের নিচে রেখে দিল, ঠিক যেভাবে ছিল সেভাবেই, যেন রোশানল কিছুই বুঝতে না পারে। একটা দৃঢ় শ্বাস ফেলে ও কেবিন থেকে বেরিয়ে এসে দরজাটা আলতো করে বন্ধ করে দিল। করিডোরটা নিস্তব্ধ, আর বিকেলের আলোটাও ফিকে হয়ে এসেছে। গোধূলির আলোটা ম্লান হয়ে ধরণীর বুকে আছড়ে পড়ছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা বাতাসে সন্ধ্যার শীতলতা মিশে আছে। দূরে কোথাও শোনা যাচ্ছে পাখির ডানা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ। রোশানলের সাদা গাড়িটা পাহাড়ের আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে। দুই পাশে উঁচু পাহাড় আর নিচের ভয়ঙ্কর গভীর খাদ। রাস্তার দুই পাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে নিঃশব্দ প্রহরীর মতো। ড্রাইভিং সিটে বসে এক মনে গাড়ি চালাচ্ছে রোশানল। ওর হাত দুটো স্টিয়ারিং এর ওপরে রাখা, আর চোখের দৃষ্টি স্থির সামনের রাস্তায়। কিছুক্ষণ পর একটা মোড়ে বাঁক নিতে গিয়েও ও টের পেল কিছু একটা ঠিকঠাক নেই। পায়ের চাপ অনুযায়ী গাড়ির গতি কমছে না। রোশানল আবারও ব্রেকের ওপরে চাপ প্রয়োগ করলো, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া নেই। গাড়িটা এক প্রকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মুহূর্তেই ওর চোখের কোণ তীক্ষ্ণ হয়ে উঠল। ওর বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের সঙ্গে সঙ্গে বুঝে পেল পরিস্থিতি কতটা ভয়াবহ। সামনের দিকে বিশাল পাহাড়ি খাদ। এই গতিতে ব্রেক না ধরলে গাড়িটা সোজা খাদে গিয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। রোশানল আবারও ব্রেক টানার চেষ্টা করলো, একবার দুইবার, বারবার। ও স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়িটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। গাড়িটা ঝড়ের গতিতে ছুটছে সামনের দিকে। স্টিয়ারিং কাঁপছে, টায়ারের ঘর্ষণে চারপাশে বিকট শব্দ হচ্ছে। এক মুহূর্তে ওকে দুটো সিদ্ধান্ত নিতে হবে, হয় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া, আর না হলে গাড়ি সহ খাদে পড়ে যাওয়া। রোশানল ঠোঁট চেপে ধরল। ঝাঁপ দেওয়ার কথা ভাবলো ঠিকই, কিন্তু এই গতিতে এমন কাজ করা মানে গুরুতর আহত হওয়া, হয়তো বা মৃত্যুও হতে পারে। তবুও এর বিকল্প আর কি আছে? ও স্টিয়ারিং ছেড়ে গাড়ির ডোরটা খুলতে নিবে, কিন্তু সময় ওকে সেই সুযোগ দিল না। এর মধ্যে গাড়িটা সজোরে ধাক্কা খেলো পাহাড়ি রাস্তার বাঁকে। ভয়ঙ্কর একটা শব্দে চারপাশ কেঁপে উঠল। ধাতবের সাথে শরীরের ঘর্ষণের বাতাসে ফেটে গেল। গাড়িটা কয়েকবার ঘুরে গিয়ে রাস্তার ধারে আছড়ে পড়ল। গোধূলির আলোটা তখনও পাহাড়ের গায়ে নিভু নিভু করে জ্বলছে। ধোঁয়া আর ধুলোতে চারপাশ আচ্ছন্ন হয়ে উঠল। পাহাড়ি নিস্তব্ধতা ভেঙে শুধু প্রতিধ্বনিত হতে লাগলো ঘর্ষণের রেশ। সবকিছু থমকে গেল এক ভয়াবহ নিস্তব্ধতায়। ঘড়ির কাঁটা রাত একটার ঘর পেরিয়েছে। নিশ্ছিদ্র নীরবতার ভেতরে রাত তার নিজস্ব সৌন্দর্য মেলে ধরছে। জানালার কাচের ওপারে শহরের আলো দূরে দূরে ঝিলমিল করছে। মাঝে মাঝে কোনো অ্যাম্বুলেন্স সাইরেন বেজে এসে আবারও মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। হাসপাতালের বাহিরটা ঠান্ডা আর নির্বিকার, অথচ ভেতরে ভেতরে কত জীবন লড়াই চালিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। চট্টগ্রাম সিটি হসপিটালের লম্বা করিডোরে একটা বেঞ্চে বসে আছে মেহেব। দুই হাত জোড়া করে হাঁটুতে রেখে সামনের দিকে তাকিয়ে আছে, অথচ দৃষ্টি শূন্য। চোখ দুটো ফুলে লালচে হয়ে আছে। কতবার যে কেঁদেছে সেটার হিসাব দেয়। চোখের কোণে এখনো শুকনো জলরেখা লেগে আছে। কিছুক্ষণ আগেই ডক্টর জানিয়েছেন রোশানলের অবস্থা মারাত্মক ক্রিটিক্যাল। বাম হাতে ফ্র্যাকচার, আর ডান পাঁজরের নিচের একটা হাড় ভেঙে গেছে। মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে ইন্টারনাল অনেক ব্লিডিং হয়েছে। কবে জ্ঞান ফিরবে, তা আদৌ ফিরবে কিনা কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেহেব বুকের ভেতরে জমে থাকা চাপা ব্যথাটা সামলাতে পারছে না। রোশানল ওর রক্তের ভাই নয়, এমনকি কোনো আত্মীয়তার সম্পর্কও নেই, এই কথাটা মেহেব ভালোভাবেই জানে।
তবুও সম্পর্ক কি কেবলই রক্তের হয়? রোশানলও সবসময় নিজের ভাইয়ের মতোই মান্য করেছে, ছায়ার মতো আগলে রাখা, শাসন করা, আবার বিপদে পাশে দাঁড়ানো। সবকিছুতেই রোশানল মেহেবের জীবনে এক বড় ভাইয়ের জায়গাটা পূরণ করেছে। সেই মানুষটা আজ এইভাবে নিথর হয়ে আইসিইউতে পড়ে আছে, এই সত্যটা মেহেবের মন মস্তিষ্ক কোনোভাবে মানতে চায় না। এমন সময় কেউ ওর কাঁধে আলতো করে হাত রাখলো। মেহেব মাথা তুলে তাকিয়ে দেখলো নাইব দাঁড়িয়ে আছে পাশে, চোখে ক্লান্তি, মুখে গভীর চিন্তার ছাপ। এতক্ষণ অপারেশন থিয়েটার আর ডাক্তারের সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতে ওর শরীরও এখন অবসান্ন হয়ে পড়েছে। নাইফকে দেখা মাত্রই নিজেকে আর সামলাতে পারল না মেহেব। ও উঠে দাঁড়িয়ে নাইফকে শক্ত করে জড়িয়ে ধরলো। মুহূর্তেই বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ভাইয়া ঠিক হয়ে যাবে তো নাইব ভাইয়া? তুমি তো ডক্টর, তুমি প্লিজ ভাইয়াকে সুস্থ করে দাও। ভাইয়াকে এইভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। নাইব সঙ্গে সঙ্গে কিছু বলল না। ওর বুকের ভেতরটাও ভারী হয়ে গেছে নিজের সবচেয়ে কাছের বন্ধুকে এই অবস্থায় দেখে। ওর নিজেরও প্রচন্ড খারাপ লাগছে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলল নাইব। বাস্তবতা কঠিন, রোশানলের অবস্থা সত্যিই খারাপ। নাইব নিজের সর্বোচ্চ চেষ্টা করছে ওর প্রাণ প্রিয় বন্ধুটাকে বাঁচিয়ে রাখার জন্য, যা যা সম্ভব সব করছে, কিন্তু চিকিৎসার একটা সীমাবদ্ধতা আছে। এর পরের অংশটা আর মানুষের হাতে নেই। নাইব আলতো করে মেহেবের মাথায় হাত রেখে শান্ত গলায় শুধালো, আমি চেষ্টা করছি মেহেব, নিজের সর্বোচ্চটা দিচ্ছি, এখন বাকিটা সৃষ্টিকর্তার হাতে। কথাটা বলতে বলতে নাইভের কপালে ভাঁজ পড়ে গেল। ও নিজেরও বুঝতে পারছে না রোশানল কেন ওই পাহাড়ি রোডে গিয়েছিল। নাইভ বেশ ভালোভাবেই জানে রোশানল ড্রাইভিং এ অত্যন্ত দক্ষ। তাহলে হঠাৎ করে এমন ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? ওর গাড়ির ব্রেকই বা ফেল করলো কিভাবে? সবকিছু কেমন অস্বাভাবিক লাগছে ওর কাছে, কিন্তু এখন এইসব ভাববার সময় নয়। নাইব চাপা শ্বাস নিয়ে মেহেবের দিকে তাকালো। তুই এখন বাড়িতে চলে যা, আমি আছি এখানে, আমি খেয়াল রাখবো রোশানলের। মেহেব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করে দিল। না, আমি ভাইয়াকে রেখে যাব না, আমি এখানেই থাকবো। নাইব ওকে বোঝানোর চেষ্টা করলো। শোন, তুই এমনিতেই ভেঙে পড়েছিস, একটু ঘুমাসনি। এখন যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে রোশানলের খেয়াল কে রাখবে? তুই বাড়ি গিয়ে একটু রেস্ট নে, কাল সকালে আবার আসিস। মেহেব চুপ করে গেল। কথাগুলো যুক্তিযুক্ত, তাছাড়া ক্লান্তিতে ওর শরীরটা কাঁপছে। কিছুক্ষণ চুপ থেকে শেষ পর্যন্ত ও আস্তে ধীরে মাথা নেড়ে শুধালো, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি প্লিজ ভাইয়ার খেয়াল রেখো। নাইব ওকে আশ্বাস দিয়ে শুধালো, রাখবো, কথা দিচ্ছি, তুই যা। মেহেব একটা রুদ্ধশ্বাস ফেলে আইসিইউর কেবিন বন্ধ দরজার দিকে তাকালো। দরজার ওপারে রোশানল শুয়ে আছে অচেতন, নিঃশব্দ অবস্থাতে। চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে মেহেব ধীর পায়ে করিডোর পেরিয়ে বেরিয়ে গেল। হাসপাতালের আলো ছায়ার ভেতর দিয়ে পড়ে রইল দুশ্চিন্তা, প্রার্থনা আর অনিশ্চয়তা। পরের দিন সকাল থেকে চট্টগ্রাম শহরটা যেন অদৃশ্য এক দম বন্ধ করা উত্তেজনায় ডুবে আছে। সকালের আলো ফুটতে না ফুটতেই পুরো দেশ জুড়ে শুরু হলো তোলপাড়। বাতাসে অস্বস্তি, মানুষের চোখে মুখে আতঙ্ক আর কৌতূহল একসাথে ভিড় করে আছে। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, সবখানেই একটাই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। কেউ স্ক্রল করছে, কেউ শেয়ার করছে, কেউ আবার টিভির সামনে স্তব্ধ হয়ে বসে আছে। মেরিন শিপিং কর্পোরেশনের পরিচালক সালমান কবির নৃশংসভাবে খুন, লাশ উদ্ধার শহরের কেন্দ্রস্থল থেকে। এই একটি শিরোনামই যথেষ্ট ছিল পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার জন্য। মাত্র 2 সপ্তাহ আগে চট্টগ্রামের সাবেক এমপি আশিক সরকারের খুন দেশের
মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। সেই খুনের তদন্ত এখনো অন্ধকারে আটকে আছে। পুলিশ বারবার বলছে তদন্ত চলছে, কিন্তু ফলাফল শূন্য। আর এর মধ্যেই আরেকটা খুন। সালমান কবির ছিল আশিক সরকারের মতোই অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। ক্ষমতা, রাজনীতি আর প্রভাব, এই তিনের জোরে সে নিজেকে সবসময় অপ্রতিরোধ্য ভাবত। এমন একজন মানুষের অস্বাভাবিক মৃত্যু যে দেশ জুড়ে আতঙ্ক ছড়াবে, সেটাই স্বাভাবিক। রাতের শেষ প্রহরে চট্টগ্রাম শহরের সবচেয়ে ব্যস্ত চত্বরগুলোর একটির মাঝখানে উদ্ধার করা হয় সালমান কবিরের বিকৃত মৃতদেহ। ভোরের আলো ফুটতেই পুলিশ লাইন টেনে এরিয়াটা ঘিরে ফেলেছে। চারপাশে মানুষের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের ব্যস্ত কণ্ঠ, সব মিলিয়ে জায়গাটা যেন মৃত্যু আর আতঙ্কের প্রদর্শনীতে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সালমান কবিরের দেহটা ছিল ভয়াবহ ক্ষতবিক্ষত। এমন অবস্থায় তাকে পাওয়া গেছে যে দেখা মাত্রই মানুষ আতঙ্কে শিউরে উঠেছে। শরীর জুড়ে রয়েছে নির্মমতার স্পষ্ট চিহ্ন। হাতের সবগুলো আঙ্গুল কাটা, কনুই পর্যন্ত চামড়া তুলে ফেলা হয়েছে, বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরো মৃতদেহ জুড়ে রয়েছে ভয়াবহতার এমন চিহ্ন, যেন ইচ্ছাকৃতভাবেই এইসব রেখে যাওয়া হয়েছে। এই খুন শুধু একজন মানুষকে হত্যা নয়, এ যেন প্রকাশ্য চ্যালেঞ্জ। কে করলো, কেন করলো, কার সাথে শত্রুতা ছিল, এর পেছনে কি আশিক সরকারের খুনের কোনো যোগসূত্র আছে? পুলিশের কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। মিডিয়া একের পর এক অনুমান ছুটছে। কেউ বলছে রাজনৈতিক প্রতিহিংসা, কেউ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব, আবার কেউ বলছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে এখনো কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে জোরে সোরে। শহরের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, রাজনৈতিক যোগসূত্র খোঁজ হচ্ছে, পুরনো শত্রুতার তালিকার নতুন করে বের করা হচ্ছে। আশিক সরকার আর সালমান কবির দুজনেই ছিল একই বৃত্তের মানুষ, দুজনেই ক্ষমতার চূড়ায় থাকা এমন মুখ, যাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। আর এখন দুজনেই মৃত। সময়টা এখন সকাল ৯টা। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তার আলো বদ্ধ ঘরটার ভেতরে পৌঁছাতে পারল না। স্যাঁতসেঁতে দেওয়াল, জানালাবিহীন ঘরটার ভেতরে কেবলই মাথার উপরে টিমটিম করে জ্বলছে একটা হলুদাভ বাল্ব। সেই আলোয় ঘরটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি শ্বাসরুদ্ধকর লাগছে। ঘরের মাঝখানের মেঝের ওপর হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে আজিজ তালুকদার। ওর শরীরটা যেন আর শরীর নেই, এখন কেবল একটা রক্তাক্ত যন্ত্রণা মাত্র। শরীরের একটা জায়গাও নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। কোথাও নীলচে দাগ, কোথাও ফাটা চামড়া, কোথাও আবার শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কিছু জায়গা থেকে এখনো টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। মুখটা ফ্যাকাশে, ঠোঁট ফেটে গেছে, চোখ দুটো এমন ভাবে আধ খোলা যেন চেতনা আর অচেতনের মাঝখানে ঝুলে আছে সে। ঘরের দুই পাশে সারি করে দাঁড়িয়ে আছে ২০ থেকে ৩০ জন গার্ড। সবার পরনে কালো পোশাক আর হাতে অস্ত্র। কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না, কেবল দাঁড়িয়ে আছে নিঃশব্দ পাহাড়ের মতো। ঘরের এক কোণে পায়ের উপরে পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ইরান। ফিনফিনে লাল ঠোঁটে বাঁকে নির্লিপ্ততা। এক হাতে ফোন ধরে ও স্ক্রল করে চলেছে নিউজ ফিডে। প্রতিটা নিউজ, প্রতিটা হেডলাইনে কেবল একটাই সংবাদ, সালমান কবিরের নৃশংস মৃত্যু। ক্ষত বিক্ষত লাশ দেশ জুড়ে তুলছে তোলপাড়। ইরান ঠোঁটের কোণে চাপা হাসি খেলিয়ে স্ক্রল করতে থাকে। কেউ লিখছে, এত নিষ্ঠুরভাবে খুন কেন? কেউ আফসোস করছে, যাই হোক মানুষ তো মানুষই। কেউ আবার শিউরে উঠছে ছবিগুলো দেখে। ইরান আঙ্গুলের ডগা দিয়ে নিজের কপালের এক পাশটার চুলকে নিল। ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এলো কটাক্ষ করে বলা একটা শব্দ, মানুষ। ও মনে মনে হাসলো,
পরক্ষণে নিউজ ফিড থেকে সরে এসে ফোনের গ্যালারিতে ঢুকলো। গতকাল বিকালে রুশানলের পাঠানো ফাইলগুলো একে একে ওপেন করলো। সালমান কবিরের স্বীকারোক্তি, অন্যায়ের তালিকা, কিভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, কিভাবে মানুষ কিনেছে, কিভাবে খুন ধামাচাপা দিয়েছে, সবকিছুর প্রমাণ। ইরান এক মুহূর্তের জন্যও দ্বিধা করলো না। একটার পর একটা ক্লিপ, ডকুমেন্ট, ভিডিও সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ইরান আশিক সরকার ও সালমান কবিরের তথ্য ছাড়া ওর বাকি পার্টনারদের বিষয়ে বলা তথ্যগুলো আপলোড করলো না। সঠিক সময় ও সুযোগ বুঝে ওগুলো পরবর্তীতে আপলোড করে দেবে। পোস্ট হওয়ার সাথে সাথেই যেন আগুন লেগে গেল। মিনিটের মধ্যেই শেয়ার, কমেন্ট, লাইভ ডিসকাশনে দেশ জুড়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল প্রমাণগুলো। ইরান জানতো ঠিক এটাই হবে। কয়েক ঘন্টা আগে পর্যন্ত যারা সালমান কবির ও আশিক সরকারের মৃত্যু নিয়ে আফসোস করছিল, যারা তাকে প্রভাবশালী ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তি বলে পোস্ট দিচ্ছিল, এই মুহূর্তে তারাই তীব্র ঘৃণায় ফেটে পড়েছে। কেউ গালাগালি করছে, কেউ অভিশাপ দিচ্ছে, আবার কেউ বলছে এমন মানুষের এমন পরিণতিই প্রাপ্য। ইরান ফোনটা নামিয়ে রাখলো, চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করলো এক মুহূর্তের জন্য। এই সমাজে কারোর অপরাধের মুখোশ খুলতে খুব বেশি সময় লাগে না, যদি সঠিকভাবে চেষ্টা করা হয়। ও নিজের মনে বিড়বিড় করে আওড়ালো, এদের মতো জানোয়ারদের সাথে এমনটাই হওয়া উচিত। ক্ষণকাল কেটে যেতেই ইরান চোখ মেলে আজিজের দিকে তাকালো। আজিজ তখনও মেঝেতে পড়ে কাতরাচ্ছে। ইরান শান্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও এগিয়ে এসে আজিজের ঠিক সামনে হাঁটু মুড়ে বসলো। ওর ঠান্ডা শীতল চোখের দৃষ্টি স্থির হলো আজিজের ভয়ার্ত চোখে। ইরানের এমন দৃষ্টিতে আজিজের গলা শুকিয়ে কাটকাট হয়ে গেল, কলিজা জমে বরফ হয়ে গেল। ও বহু কষ্টে একটা ঢোক গিলে ভাঙা কণ্ঠে শুধালো, তুমি তুমি আমাকে এখানে এভাবে ধরে এনেছো ইরান? কেন? ইরানের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে সামান্য ঝুঁকে অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এই প্রশ্ন করার সাহস তুই এখনো কিভাবে পাস? আজিজ চমকে উঠল, চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে গেল। ইরান ঠোঁট টিপে হিসিয়ে বলল, গ্রে কোম্পানির কনফিডেন্সিয়াল ফাইল, ডকুমেন্ট হাত করার জন্য তুই আমার কোম্পানির লোকেদেরকে টাকা দিয়েছিস, মনে আছে? আজিজ কেঁপে উঠল, ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চাইলো, কিন্তু ইরান তার পূর্বেই ফের শুধালো, একজন ম্যানেজিং হেড হয়েও তুই জানিস না কোন লাইনে পা দেওয়ার উচিত আর কোন লাইনে কোনটাই না? আমার কোম্পানির ভেতরের লোকদেরকে কিনে নিলি, ইনফরমেশন বের করলি, টেন্ডারের কাগজপত্র উল্টে পাল্টে দিলি, সবকিছু শুধুই নিজের প্রমোশনের জন্য। তুই ভেবেছিলি টাকা ছড়লেই সব কিনে নেওয়া যায়। তুই ভুল করেছিস। কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম টাকা দিয়ে মেটানো যায় না। ভয়ে আজিজের সমস্ত শরীর কাঁপছে। ও কম্পিত গলায় বলার চেষ্টা করলো, আমি 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 তো শুধু। ইরানের চোয়াল শক্ত হয়ে গেল, চোখের কোণে ঝিলিক দিল এক ধরনের নিয়ন্ত্রিত ক্রোধের আগুন। আজিজ বাকি কথাটা শেষ করার পূর্বেই ইরান হিসিয়ে শুধালো, শুধু কি, শুধু বিশ্বাসঘাতকতা, শুধু চুরি, নাকি আমার আর রোশানলের পিঠে ছুরি বসানো? আজিজ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও ইরান। এমন ভুল আমি আর কখনো করব না, প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও। ইরান শান্তভাবে উঠে দাঁড়ালো। ওর আজিজের চোখে চোখ রেখে শীতল স্বরে শুধালো, ভুল সবাই করে, কিন্তু কিছু ভুলের দাম দিতে হয় নিজের রক্ত দিয়ে। তুই রোশানলের বছরের পর বছর করা পরিশ্রম এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছিস। তোর এই ভুলের কোনো ক্ষমা হয় না। এই বলে ও গার্ডদের দিকে তাকিয়ে নিরাসক্ত কণ্ঠে শুধালো, রাস্কেলটাকে পুড়িয়ে ছাই করে ফেলো কোনো প্রমাণ ছাড়া। গার্ডরা সাথে সাথেই মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে আজিজ বাকরুদ্ধ চোখে তাকিয়ে রইল ইরানের দিকে।
ভয়ে আতঙ্কে ওর চোখ বেয়ে সমান তালে জল গড়িয়ে পড়ছে। ইরান দরজার দিকে হাঁটা শুরু করলো। আজিজ আতঙ্কে পাগলের মতো চিৎকার করে উঠল, না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও, এমন ভুল আমি আর কখনো করব না, এইবারের মতো আমাকে মাফ করে দাও। ইরান সেই সব কথায় কর্ণপাত করলো না। ও শান্ত পায়ে হেঁটে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। ক্ষণকালের মধ্যেই দরজাটা ধাতব শব্দে বন্ধ হয়ে গেল। ভেতরে চাপা পড়ে রইল আজিজের ভয়ানক আত্মচিৎকার আর গার্ডদের নড়াচড়ার শব্দ। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। মধু নিজের ডেস্কে বসে এক মনে ডাটা ট্রান্সফার করছিল। মনটা আজকাল এমনিতেই অস্থির থাকে, কাজেই ডুবে থাকাই ওর জন্য সবচেয়ে ভালো আশ্রয়। এমন সময় একজন স্টাফ এসে নরম স্বরে জানালো, ম্যাম, স্যার আপনাকে কেবিনে যেতে বলেছেন। মধুর আঙ্গুল থেমে যায় কিবোর্ডের ওপর। এখন আবার কেন রেখেছে লোকটা? মনের ভেতর প্রশ্নটা জেগে উঠলেও মুখে কিছু প্রকাশ করলো না। মধু হালকা মাথা নেড়ে সম্মতি জানাতেই স্টাফটি সেখান থেকে চলে গেল। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মধুর কণ্ঠনালী চিরে। কাঁধে জড়ানো ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ধীর পায়ে রোশানলের কেবিনের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর অজানা একটা অস্বস্তি কাজ করছিল ওর। কেন এমন হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত পর কেবিনের সামনে এসে দাঁড়ালো মধু। দরজায় আলতো করে নক করতেই ভেতর থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর, কামিন। মধু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ওর চোখ পড়ল সিইও এর চেয়ারে বসে থাকা রেভেনের দিকে। মধুর ভুরু কুঁচকে উঠল স্বাভাবিকভাবে। তার মানে রুশানল কি এখনো আসেনি? প্রশ্নটা ওর ভেতরে এসে জমা হলেও মুখে কিছুই বলল না। রেভেন মধুর দিকে তাকিয়ে হাসি মুখে শুধালো, বসুন। মধু এগিয়ে গিয়ে ডেস্কের সামনে রাখা গেস্ট চেয়ারটার একটাই যেয়ে বসলো। নিজের ভেতরের জমে থাকা অস্বস্তিটা যতটা সম্ভব আড়াল করে রাখার চেষ্টা করলো। রেভেন কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে থেকে শুধালো, রোশানল আপনাকে যেসব কাজ দিয়েছিল সেগুলোর আপডেট এখন থেকে আমাকে রিপোর্ট করবেন। মধু মাথা নেড়ে সম্মতি জানাতেই রেভেন ফের শুধালো, রোশানল কিছুদিন অফিসে আসতে পারবে না, ওর অনুপস্থিতিতে সবকিছু আমি হ্যান্ডেল করব। মধুর চোখে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। কিছুদিন আসতে পারবে না? কেন? কি হয়েছে তার? মনের ভেতরে সহস্র প্রশ্ন এসে জমা হলেও বাহির থেকে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখলো। নিজের কাজের রিপোর্টগুলো গুছিয়ে রেভেনের দিকে এগিয়ে দিল। রেভেন মনোযোগ দিয়ে সবকিছু দেখলো। কিছু জায়গা দুই একটা প্রশ্ন করলো, মধু সেগুলোরই উত্তর দিল সংক্ষিপ্তভাবে। সবশেষে রেভেন চেয়ার থেকে সামান্য হেলান দিয়ে শুধালো, আজ বিকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর্কেডিয়াম রেস্টুরেন্টে। আপনাকে আমার সাথে যেতে হবে, বিকালের মধ্যে রেডি থাকবেন। মধু চমকে উঠল, আমি? কথাটা প্রায় ফসকে বেরিয়ে যাচ্ছিল ওর মুখ থেকে, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল। এই ধরনের মিটিং মধু কখনোই হ্যান্ডেল করেনি। রোশানলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও ক্লায়েন্ট মিটিং, ডিল বা নেগোসিয়েশনের কাজে রোশানল ওকে কখনোই জড়ায়নি। এইসব নিয়ে তার বাস্তব কোনো অভিজ্ঞতাও নেই। মধুর বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে রেভেন মিষ্টি হেসে শুধালো, আর ইউ ওকে মিসেস মির্জা? মধু অপ্রস্তুত হেসে মাথা নাড়ালো, আমি ঠিক আছি স্যার। রেভেন একবার গভীর চোখে মধুর দিকে তাকালো। রেভেনের এমন দৃষ্টিতে মধু ভেতরে ভেতরে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে যায়। মধুর এমন আড়ষ্ট ভাব রেভেনের চোখ এড়ায় না। ও পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এতটা সিরিয়াস হওয়ার কিছুই নেই, আমি তো থাকবো সাথে, আপনি রিল্যাক্স থাকুন। এখন আপনার কাজে মন দিন, আর বিকাল 4টার মধ্যে রেডি থাকবেন। মধুর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে আসার পূর্বে এক ঝলক রেভেনের দিকে তাকালো। দেখে রেভেন স্থির চোখে ওর দিকেই তাকিয়ে আছে। মধু আর এক মুহূর্তও অপেক্ষা করলো না। সাথে সাথেই নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মধ্যরাত পেরিয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ আর নিঃশব্দতায় ডুবে আছে। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে কুকুরের করুণ ডাক, আর ক্ষণিকের ব্যবধানে সেই ডাক মিলিয়ে যাচ্ছে রাতের গভীর অন্ধকারে।
এমন নিস্তব্ধতা বেহেদ করে। চট্টগ্রাম সিটি হসপিটালের লম্বা করিডোরের ধীরে ধীর পায়ে হেঁটে আসছে একজন ব্যক্তি। হসপিটালের করিডোরটা নির্জনতায় ডুবে আছে। চারপাশে আলো জ্বলছে ঠিকই, কিন্তু মানুষের উপস্থিতি একদমই নেই বললেই চলে। দেওয়ালগুলোও যেন রাতের নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি হাঁটতে হাঁটতে পকেট থেকে একজোড়া কালো গ্লাভস বের করে হাতে পরে নিল। তার মুখে মাস্ক আর মাথায় টানানো গাঢ় রঙের হুডির কারণে চেহারার কোনো রেখাই স্পষ্ট নয়। এখন কেবল তার তীক্ষ্ণ ঠান্ডা চোখ দুটোই দেখা যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে চারপাশটা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করে চলেছে। কয়েক মুহূর্তের মধ্যেই এসে দাঁড়ায় আইসিইউর সামনে। কাচের দরজার ওপরে নীলচে আলো, ভেতরে সারি সারি মেশিনের ক্ষীণ শব্দ। আশপাশটা একেবারেই ফাঁকা। মধ্যরাত বলে তেমন কোনো নার্স বা স্টাফের আনাগোনা নেই। ব্যক্তিটির ভেতরে এক ফোঁটাও ভাবান্তর দেখা গেল না। সে আইসিইউ এর দরজা খুলে দ্বিধাহীন পায়ে ভেতরে ঢুকে পড়ল। আইসিইউর ভেতরটা নরম আর ঠান্ডা আলোয় মোড়ানো। যন্ত্রপাতির একটানা বিপ বিপ শব্দ ছাড়া চারপাশ নিস্তব্ধ। মাঝখানের বেডে সাদা চাদরের নিচে নিঃশব্দে শুয়ে আছে রোশানল। ব্যক্তিটি শান্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো রোশানলের বেডের সামনে। সে ঠান্ডা চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল রোশানলের দিকে। কোনো নড়াচড়া নেই, কোনো সাড়াও নেই। অক্সিজেন মাস্কে ঢাকা রোশানলের রাজসিক মুখটা ফ্যাকাশে বিবর্ণ হয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে চলছে স্যালাইনের নল। একসময় যে মুখটায় আত্মবিশ্বাস আর দম্ভ ঝরত, সেই মুখটাই এখন প্রাণহীন। ক্ষণকাল কেটে যেতে ব্যক্তিটির ঠোঁটের কোণে এক ফোঁটা ঠান্ডা হাসি খেলে গেল। সে সামান্য ঝুঁকে বেডের ওপরে নিজের দুই হাত রাখল। মুহূর্তেই কালো গ্লাভস পরা হাত সাদা চাদরের উপরে ছাপ ফেলে দিল। সে ধীরে ধীরে রুশানালের মুখের কাছে মুখ এনে ফিসফিসিয়ে শুধালো, কেমন আছিস জাওয়াদ? ব্যক্তিটি এক মুহূর্ত থেমে থাকলো, অতঃপর ঠোঁট বাঁকিয়ে ফের শুধালো, উফস, কি বলছি আমি? তুই তো একদম ভালো নেই। ক্ষীণ হাসির শব্দ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী থেকে। সেই হাসিতে নেই কোনো আনন্দ, নেই কোনো মায়া। যেটা আছে সেটা শুধুই তীব্র বিদ্বেষ। রোশানলের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে সে আবারও বলল, তাছাড়া আমি চাইও না তুই ভালো থাকিস। তুই ভালো থাকলে যে আমি ভালো থাকতে পারবো না জাওয়াদ। আর আমার ভালো থাকার জন্য তোকে খুব খারাপ থাকতে হবে জাওয়াদ, খুব খারাপ।